নমস্কার, লোককথা পরিচালিত বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে জাপানি পটভূমিতে রচিত একটি ছোট গল্প ওকিকু। ইতিমধ্যে লেখিকার গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে এটি ওনার লেখা প্রথম গল্প। শুরু হচ্ছে আজকের গল্প ওকিকু। অবশেষে গরমের ছুটিটা পড়ে যাওয়াতে ঋষভ বেশ খুশি হয়েছে। এখন 1 মাস স্কুল যাওয়া থেকে মুক্তি। যদিও স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, তবে এখন ওসব নিয়ে না ভাবলেও চলবে। তাই ছুটি পড়ার প্রায় সাথে সাথে সে চলে যায় মামার বাড়িতে। ছোট মামা মানে ওর আদরের ছোট মামারও কলেজের ছুটি। ব্যাগটা রেখে দরজায় টোকা দিতেই একজন কাজের লোক এসে দরজা খুলে দিয়ে চলে যায়। ছোট মামা, তুমি কোথায়? আমি এসে গেছি। ওর গলা পেয়ে ওর দিদা মালতী দেবী ঘর থেকে বেরিয়ে আসেন। আরে দাদু ভাই, এসো এসো। দিদা, ছোট মামা কোথায়? সে একটু বেরিয়েছে, চলে আসবে। একটু তো আমাদের সাথেও গল্প করো। আচ্ছা, আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসি। কিন্তু ও কখন আসবে? চলে আসবে গো, চলে আসবে। তুমি আসবে বলেই তো তাড়াতাড়ি করে কোথায় গেল। ঋষভ আর কিছু না বলে ঘরে চলে গেল। ও আপাতত একাদশ শ্রেণীর ছাত্র আর ওর মামা কলেজের প্রফেসর। বয়সে প্রায় 10 বছরের পার্থক্য হলেও দুজনে খুব ভালো বন্ধু। আর হবে নাই বা কেন, দুজনের পছন্দ যে প্রায় এক। তবে এখন যেহেতু সে বাড়িতে নেই, তাই ঋষভ ওর দিদার সাথে গল্প করতে বসে গেল। বেশ কিছুক্ষণ পর ছোট মামা এসে হাজির হলো। বাড়ির কাজের লোকটা কথাটা জানিয়ে দিয়ে যেতেই ঋষভ আনন্দে নেচে উঠল। দিদা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দিদার সাথে ঋষভও বেরিয়ে গেল। গল্প পরে হবে, আগে দুজনে আয় তো, খেয়ে নে। দিদার ডাকে ঋষভ চলে গেল খেতে। কিছুক্ষণ পর অনি মানে ওর ছোট মামাও গিয়ে খেয়ে নিল। তারপর দুজনে চলে গেল ঘরে। এখন আর ওদের পায়কে। দিদা নিজের ঘরে গিয়ে একটা বই নিয়ে বসে গেলেন। ঋষভ ঘরে গিয়ে বিছানায় উঠে পড়ল। জানো ছোট মামা, এবার অবশেষে সময় পেয়েছি মাঙ্গা পড়ার। উফ, কবে থেকে যে ডেথ নোটটা পড়া বাকি। তা শুধু মাঙ্গা পড়া হয় নাকি অ্যানিমিও দেখা হয়? হ্যাঁ, আরে হয় হয়, ওদের মতো যোদ্ধা আর ওদের মতো থ্রিলার হতেই পারে না। বুঝলাম। তবে যেভাবে ওদের দেখিস, ওরা কিন্তু অত সাধারণ নয়। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে ওই দেশের যোদ্ধাদের গল্প জানিস? সামুরাইদের গল্প জানি তো। ওরা খুব ভালো যোদ্ধা ছিল। ক্যারাটে, মার্শাল আর্ট এটাই ওদের মূলত হাতিয়ার। ওরা সব সময় সৎভাবে যুদ্ধ করত। তা ঠিক, কিন্তু এটা কি জানিস, যত ইতিহাস বলুক ওরা সৎভাবে লড়াই করত, তবে ওদেরও বেশ কিছু কালো ইতিহাস আছে। এই সামুরাই বা বুশিদের মধ্যে অনেকে ছিল প্রচণ্ড রাগী ও বদমেজাজি। এদের রাগ এদের এতটাই হিংস্র করে দিত যে এরা নির্মমভাবে মানুষকে হত্যা করতে পিছপা হতো না। ধ্যাৎ, তুমি মিথ্যে কথা বলছো। একেবারেই নয়। আরে ওরা দেশের গর্ব ছিল সেটা ঠিক হলেও সকলেই কিন্তু খুব ভালো ছিল না। তা এমন একটা গল্প বলো শুনি। বেশ, বলবো, তবে রাতে। এখন শুনে মজা পাবি না। এখন আপাতত এই বইটা পড় নে। কথাটা বলে একটা বই এগিয়ে দেয় ওর দিকে। দুপুর প্রায় হয়েই এসেছে, তাই ও আর কথা বাড়ায় না। কিছুক্ষণ বইটা পড়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে উঠেই ওর মনে পড়ে যায় গল্পের কথা। ছোট মামা, ওই দেখো রাত হয়ে গেছে, এবার বলো। আরে বাবা, বলবো, এত চিন্তা করলে হবে? না, বলো তাড়াতাড়ি। তার আগে তুই বল,
ওকিকুর নাম শুনেছিস? আরে ওটা তো একটা অভিশপ্ত পুতুল। বলা হয় ওর মধ্যে ওকিকু নামের একটা বাচ্চা মেয়ের আত্মা থাকে। ওই পুতুলটা তো জাপানের একটা মন্দিরে রাখা আছে। এমনকি শোনা যায় ওর চুল নাকি মানুষের মতো বড় হয়। তা ঠিক, তবে আমি যে ওকিকুর কথা বলছি এই কিন্তু সে নয়। তাহলে এ কে? সেটাই তো বলবো। তবে তার আগে তুই বল, শিন্টো আর দাইশো শব্দ দুটো জানিস? সিন্টো তো পুরোহিত, তবে ডাইসো কি? মূলত একসাথে কাতানা, ওয়াকিজাশি এবং টান্টো দাইশো নামে পরিচিত। এগুলো মূলত একটা অস্ত্র যা সামুরাইরা ব্যবহার করত। যাক, এবার গল্পে আসা যাক। আজ থেকে বহু বছর আগের কথা। বুঝলি, এক অনামী দ্বীপে একটা সামুরাই বাস করত। তবে বর্তমানে দ্বীপটা পরিত্যক্ত। কেন সেটা পরে বলবো। সেখানে একটা বিশাল প্রাসাদ ছিল। সেই প্রাসাদের মালিকের নাম আকেচিন, একজন সামুরাই সামন্ত। যেমন তার অর্থের দম্ভ, তেমনি তার মেজাজ। ওই মেজাজের কারণেই দাস দাসী ভৃত্য অনুচরেরা তাকে প্রচণ্ড ভয় পেত। এতটাই ভয় পেত যে মাথা উঁচু করে কথা বলা স্বপ্নেও ভাবতে পারত না ওরা। এমন দাপুটে মালিকের ঘরে তাই অপার শান্তি শৃঙ্খলা ছিল। এইভাবে দিব্যি দিন কাটছিল। একদিন কি হলো, ঝড় জলের রাতে হতদরিদ্র এক মেয়ে এসে আশ্রয় চায় প্রাসাদে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওর নাম ওকিকু। আকেচিনের বউ মেয়েটিকে ওই প্রাসাদে দাসী হয়ে থাকার অনুমতি দিয়ে দেয়। ওকিকু কৃতজ্ঞতা স্বরূপ তাকে বলে, জোসামা, আপনাদের উদারতার কথা আগে অনেক শুনেছি, আজকে তা নিজের চোখে দেখেও নিলাম। ধন্য আপনারা। আমি সারা জীবন আপনাদের দাসী হয়ে থাকব। দাসী, ওকে নিয়ে যাও, আর ওর যাতে কোনো অসুবিধা না হয় তার খেয়াল রেখো। এরপর দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। ওকিকু সবার সাথে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল। রানীর খাস দাসী হয়ে উঠেছিল সে। ওকিকু, শোনো, কাল উনি এক যুদ্ধ জয় করে ফিরছেন, তাই ওকে স্বাগত জানাবার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলো। যাও। ওয়াকরি মাসিতা। ওকিকু সারা প্রাসাদ নিজে দাঁড়িয়ে থেকে সাজায়। শুধু তাই নয়, পঞ্চব্যঞ্জন রান্না করে সকলের সাথে মিলে। যথাসময়ে আকেচিন প্রাসাদে ফিরে আসে, আর তখন তার দৃষ্টি আটকে যায় ওকিকুর দিকে। এটা তার স্ত্রীর খুব একটা ভালো না লাগলেও সেভাবে কিছু বলে না। তার একটাই কারণ, তখন এতটা স্বাধীনতা তারা পেত না। তবে ধীরে ধীরে আকেচিনের মনে ওকিকু একটা জায়গা করে নিতে থাকে। ওকিকু, আমার সমস্ত পোশাক ঠিক করে গুছিয়ে রাখো। তুমি কাজগুলো এত নিখুঁত করে করো কি বলবো। সত্যি তুমি রূপে নয়, গুণেও অনন্য। এটা আমার কাজ ওসামা, আমি চেষ্টা করি নিজের কাজটা ঠিক করে করার। একদম তাই হওয়া উচিত। আকেচিন যত চেষ্টা করে ওকিকুর কাছাকাছি যেতে, ওকিকু তত সরিয়ে দেয়। তার ফলে আকেচিনের মন অশান্ত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, আমার সিন্ধু পরিপূর্ণ ধন সম্পত্তিতে, প্রাসাদ পরিপূর্ণ বিত্ত বৈচিত্র্যে, কিন্তু আমার মন সে যে একেবারে খালি। তাই ঘর ভর্তি অতিথিদের ভিড়েও আমি নিঃসঙ্গ। ওই হত দরিদ্র একটা মেয়ে, সে কিনা আমাকে প্রত্যাখ্যান করে। না, এই আমি মেনে নেব না। আজকাল সেরা শিল্পীর সুরও বিরক্ত লাগে। সুরাপানেও যেন আর নেশা হয় না তার। ওকিকুর ধন দৌলত নেই, কিন্তু রূপ আছে। রূপের জ্যোতি আর ঔজ্জ্বল্য আছে। যেই তাকে দেখবে প্রেমে পড়ে যাবে। আকেচিনের সাথেও তাই হয়েছে। তবে মেয়েটা বেশ সাহসী, আর একজন সামুরাইয়ের কাছে এই সাহসী মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন ওকিকু যখন ঘর পরিষ্কার করার কাজ করছিল, আকেচিন তার কাছে গিয়ে উপস্থিত হয়।
অকিকু, তোমার রূপ, তোমার এই সাহস আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই অকিকু। এ আপনি কি বলছেন ওসামা? এ যে অসম্ভব। কেন অসম্ভব? কেন অকিকু? আমি তোমাকে রানী করে রাখবো। না, তা হয় না ওসামা। অকিকু, তুমি সময় নিয়ে ভেবে দেখো। আমার কিছু ভাবার নেই ওসামা, আমার মত বদলাবে না। কথাটা বলে ওকিকু ওখান থেকে দৌড়ে চলে যায়। ওকিকুর ওই রূপে বুঁদ হয়ে গিয়েছিল আকেচিন। সবসময় চোখের সামনে ওই একই মুখ ভেসে থাকত তার। সে ভেবেছিল মেয়েটা তাকে একটু তোয়াজ করবে, তার ভালো লাগা মন্দ লাগার হিসেব নিয়ে ব্যাকুল হয়ে উঠবে, যেমনটা বাকিরা হয় আর কি। কিন্তু তা নয়, সে ব্যস্ত নিজের কাজ নিয়ে। আকেচিন কোনোভাবেই এটা মানতে পারছিল না যে কেউ তাকে এইভাবে প্রত্যাখ্যান করতে পারে, তাও আবার ওকিকুর মতো একজন হতদরিদ্র মেয়ে। না, আমি এত সহজে হাল ছাড়ব না। ও হয়তো ভয় পাচ্ছে যেহেতু গরিব, তবে আমি ওর সেই ভয় ভাঙিয়ে দেব। তা ওকে আমার চাই। এভাবেই নিজের মনকে প্রস্তুত করতে থাকে আকেচিন। শেষে একদিন পেয়ালার পর পেয়ালা সুরা পান করে মদ্যপ অবস্থায় এসে হাজির হয় ওকিকুর কাছে। সে তখন নিজের কাজ করছিল। আশেপাশে থাকা সকল প্রহরী ও দাসীদের সরিয়ে দিয়ে সে হাজির হয় ওকিকুর সামনে। তারপর আচমকা ওর হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমায় বিয়ে করবে ওকিকু? এই প্রাসাদের রানী করে রাখবো তোমায়। আমি জানি তোমার মনে সংকোচ কাজ করছে, তবু তুমি একবার হ্যাঁ বলো, বাকি সব আমি ঠিক করে দেব। আমাকে ক্ষমা করবেন ওসামা, আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না, কোনোভাবেই না। এ কথা যে আমি আপনাকে আগেও বলেছি ওসামা। কথাগুলো বলেই হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে যায় ওকিকু। স্পষ্ট প্রত্যাখ্যান। ওকিকুর চোখে ছিল এক তীব্র ঘৃণা। আকেচিন নিজের মনে গর্জে ওঠে, মেয়েটার এত দেমাক, এত সাহস, সে আমাকে প্রত্যাখ্যান করে। এর শাস্তি ওকে পেতেই হবে। এই সব কিছু ঘটে চলেছিল আকেচিনের স্ত্রী হিমারির সামনে। প্রথম দিকে তার খারাপ লাগলেও পরে রাগ হয়। এই ভেবে রাগ হয়, সামান্য এক দাসী তার স্বামীকে প্রত্যাখ্যান করছে। প্রেমে অন্ধ হিমারির রাগ গিয়ে পড়ে ওকিকুর উপর। এদিকে আকেচিন চেষ্টা করে যাচ্ছিল ওকিকুকে যেভাবেই হোক শাস্তি দেবেই। ওই মেয়েটাকে বুঝিয়ে দিতে হবে যে এই প্রত্যাখ্যানের ফল কতটা ভয়ানক হতে পারে। কিন্তু ওকিকু তার কাজ এত নিখুঁতভাবে করত যে আকেচিন চেয়েও তাকে কোনো শাস্তি দিতে পারছিল না। হিমারি তাকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। আনাতা, আপনি শান্ত হন, এভাবে উত্তেজিত হবেন না। আমি দেখছি কি করা যায়। কি করে শান্ত হব বলতে পারো মেয়ে? ওই হতদরিদ্র একটা মেয়ে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার আশ্রয়ে বেঁচে আছে, আর আমাকেই কিনা এইভাবে আঘাত করছে। আনাতা, আপনি আমার কাছে যা চেয়েছেন আমি তাই করার চেষ্টা করেছি। এইবারও তার অন্যথা হবে না। আপনি যখন ওই মেয়েকে চান, তখন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনার এই ইচ্ছে পূরণ করবার। না, এতদিন আমি চাইতাম ওই মেয়েকে নিজের রানী করে রাখব, তবে এবার আমি ওর পতন দেখতে চাই ও মেয়ে। বেশ, তাই হবে।
এভাবেই কেটে যাচ্ছিল সময়। ইতিমধ্যে অকিকুর এই প্রত্যাখ্যানের কথা দাসীদের মুখে মুখে ঘুরে সারা প্রাসাদের প্রায় সকলেই জেনে গেছে। ফলে তাদের মধ্যে কেউ অকিকুর জন্য সমবেদনা জানাতে থাকে যে মেয়েটা এত ভালো সুযোগ পায়ে ঠেলছে, আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করতে থাকে। এরই মধ্যে হঠাৎ একদিন হিমারি দাসী মহলে গিয়ে ঘোষণা করল, আজ থেকে এই প্রাসাদের ভাড়ার ঘরের কর্ত্রী ওকিকু, তাই তোমরা সকলে ওর কথা মেনে চলবে। ঠিক তাই। আর ওকিকু, এবার তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। এবার থেকে আরো মন দিয়ে কাজ করতে হবে কিন্তু। ওয়াকরিমাসিতা। অকিকু যে আকেচিনের নেক নজরে পড়েছে এটা এতদিন সকলে শুনলেও এবার দেখেও নিল। যারা সমবেদনা জানাতো তারা বলল, এরপরেও ওকিকু কি করে এই সুযোগ পায়ে ঠেলছে? আর যারা ব্যঙ্গবিদ্রুপ করত তারা বলল, সত্যি ধন্যী মেয়ে বটে, অন্য কেউ হলে এ সুযোগ লুফে নিত। ওরে মুখপুরি, আর কত ভালো বর পাবার আশায় তুই এই সুযোগ পায়ে ঠেলছিস। তবে এবার তার সাথে আরও একটা মুখরোচক খবর সারা প্রাসাদময় ঘুরতে লাগলো, যে অবশেষে কেউ তো এলো যে আকেচিনকে না বলল। নয়তো সবাই তো তার কথাকেই নিজের জীবনের ধর্ম করে নিয়েছে। ভালোই হয়েছে, এবার ওর দম্ভ ঘুচে যাবে। রানী রাগে ফুঁসে উঠলেন। ওই মেয়ের জন্য আজ আনাতাকে নিয়ে সবাই এত কথা বলছে। এই এত বছরে কেউ কখনো এমন সাহস পায়নি। না, আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। ওকিকুর সাথে আমাকে কথা বলতেই হবে। তার এমন কাজ করবার কারণ কি আমাকে জানতেই হবে। যে মানুষটাকে এতদিন আমি সহ সকলে দেবতার মতো পুজো করে এসেছে, আজ ওই ওকিকুর মতো এক অনাশ্রিতার জন্য সকলে তাকে নিয়ে হাসাহাসি করছে। না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। এসব ভাবতে ভাবতেই রাত পার করল হিমারি। পরদিন সকাল হতেই সে হাজির হলো অকিকুর ঘরে। ওকিকু, তোমার সাথে আমার কিছু কথা আছে, কটা প্রশ্ন করার আছে তোমাকে। আশা করি তুমি সঠিক জবাব দেবে। বলুন জোসাম্মা। তুমি ঠিক কী কারণে আমার স্বামীকে এইভাবে প্রত্যাখ্যান করলে? এ আপনি কি বলছেন জোসাম্মা? এ যে অসম্ভব। তুমি কি লোকনিন্দার ভয় পাচ্ছ? তেমন কিছু হলে কিন্তু তুমি আমায় বলতে পারো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কেউ কোনো কথা বলবার সাহস পাবে না। না জোসাম্মা, তা নয়। আসলে আসলে কি? কিসের ভয় তোমার? কেন বারবার তাকে প্রত্যাখ্যান করছো তুমি? জোসাম্মা, আমি একজন সেই আছে, আমার সবটা জুড়ে শুধু সেই আছে। এই কথাটা শোনার পর হিমারির যেন হুঁশ উড়ে গেল। এই মেয়েটা বলে কি? তার খুব জানতে ইচ্ছে হলো কে সেই যুবক। তাই সে আবার জিজ্ঞাসা করল, কে সেই যুবক? আর তার পরিচয়ই বা কি, যার জন্য তুমি আমার স্বামীকে প্রত্যাখ্যান করলে? আমি তার সাথে দেখা করতে চাই। ওকিকু লজ্জায় মুখ নামিয়ে নেয়। হিমারির বুঝতে বাকি থাকে না সম্পর্ক যথেষ্ট গভীর। এবার তার আরও কৌতূহল হয় ছেলেটা কে জানার জন্য। তাই ওকিকুকে জোর করতে থাকে। অবশেষে সে বলে, ওর নাম কিয়েশি। আমার বাড়ির কয়েকটা বাড়ি পরেই সে থাকতো। তবে ওই বর্ষায় কিছুদিন আগে কিছু একটা কাজে সে একটা দ্বীপে গেছে। সে একজন ব্যবসায়ী মূলত। খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে, আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে ক্ষমা করবেন জোসামা। হিমারি আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তাকে ঘরে প্রবেশ করতে দেখে আকেচিন বলে, এতক্ষণ ধরে ওই মেয়ের সাথে কি কথা বলছিলে?
ও আপনাকে যে কারণে প্রত্যাখ্যান করছে তা জানার চেষ্টা করছিলাম। বলা ভালো, যে পুরুষের জন্য আপনাকে প্রত্যাখ্যান করছে তার খোঁজ নিচ্ছিলাম। কি বললে? কে সেই ব্যক্তি? এরপর হিমারি তাকে সবটা খুলে বলে। সব শুনে একটা শয়তানি হাসি খেলে যায় তার মুখে। হিমারি তাকে হাসতে দেখে অবাক হয়ে বলে, অনাদা, আপনি হাসছেন? তুমি অকিকুর উপর নজর রাখো। ওই ছেলেকে আমার চাই। আকেচিনের কথা শুনে হিমারির বুঝতে অসুবিধা হলো না কি ঘটতে চলেছে। এর পরের কয়েকটা দিন বেশ তাড়াতাড়ি কেটে গেল। অকিকুর উপর নজর রাখা হলো অতি সন্তর্পণে, আর যথাসময় সেই ছেলেটিকে আকেচিন পেয়েও গেল। একদিন যখন ওরা নিজেদের মধ্যে কথা বলায় মত্ত, আকেচিন নিজে গিয়ে কিয়োশিকে বন্দি করে নিয়ে এলো প্রাসাদে। ছেড়ে দিন ওকে, ওকে ছেড়ে দিন। ও কি দোষ করেছে? ওকে ছেড়ে দিন। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি নিরপরাধ। ওকিকু যখন হাত জোর করে অনুরোধ করছিল, তখন হিমারি এসে ওর কানে ফিসফিস করে বলল, এখনো সময় আছে, বিয়ের প্রস্তাব মেনে নে, তাহলে তোর কিয়োশি প্রাণী বেঁচে যাবে। জোসামা, এটা আপনি কি বলছেন? এটা হতে পারে না। ওকিকুর কথা শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যে দুজন সৈন্য কিয়োশিকে চাবুক মারতে শুরু করে দিল। ছেলেটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কি দোষ? তাকে কেন এভাবে মারা হচ্ছে? ওকিকু সব দেখে পাথর হয়ে গেছে। এরপর ওর চোখের সামনে আধমরা কিয়োশিকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়। নিচের শক্ত বেদিতে পড়ে তার শরীরটা থেতলে যায়। ওকিকু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। এতক্ষণ একটানা গল্পটা বলে থামল অনি। ঋষভ মন দিয়ে শুনছিল সবটা। অনি চুপ করার কিছুক্ষণ পর সে বলে ওঠে, একজন সামুরাই হয়ে সে এটা করতে পারলো? আমি আর ওদের সিনেমা দেখব না। কিয়োশির কত কষ্ট হয়েছিল। ইস, যদি এর বদলা নেওয়া যেত বেশ হতো। এখনো তো গল্প বাকি। আগে শোন পুরোটা, তারপর না হয় এসব বলিস। শেষ না জেনে কোনো কথা বলা ঠিক না। বলো। তবে তার আগে এটা বলো তো, আনাতা আর ওমেই মানে কি? ও হ্যাঁ, জাপানিরা স্বামীকে আনাতা আর স্ত্রীকে ওমেই বলে সম্বোধন করে। ও আচ্ছা, ঠিক আছে, তারপর বলো। রাত প্রায় গভীর। আকেচিন শান্তির ঘুম ঘুমোচ্ছে। এমন সময় এক অদ্ভুত আর্তনাদে গোটা প্রাসাদ যেন কেঁপে উঠল। আকেচিন আর হিমারি বিছানায় উঠে বসল। কেউ যেন কেঁদে চলেছে অনবরত। রাতের অন্ধকার ভেদ করা এই আর্তনাদ ধীরে ধীরে অসহ্য হয়ে উঠতে লাগলো। আকেচিন গিয়ে সৈন্যদের বলে, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? কোন কান্নার আওয়াজ ওসামা? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। অথচ আকেচিন তখনও তা শুনতে পাচ্ছিল। এরপর সে আর কিছু না ভেবে ঘরে চলে যায়। মনের ভুল ভেবে বিছানায় শুয়ে পড়লে তার মনে হয় কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, কেন মারলেন আমাকে? কি দোষ ছিল আমার? আপনি না সামুরাই? এই আপনার নীতি? কে কে এখানে? সামনে এসো। আমি তো সামনেই আছি, দেখতে পাচ্ছেন না? নাকি দৃষ্টিশক্তি হারিয়েছেন? হ্যাঁ, কথাটা শেষ হবার সাথে সাথেই একের পর এক চাবুকের ঘা নেমে আসতে থাকে তার উপর। শুধু তাই নয়, হিমারি ভয় পেয়ে তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেও কোনো লাভ হয় না। যেন অদৃশ্য চাবুক দুর্ভেদ্য নিশানা করে আকেচিনকে মেরেই চলেছে। না, তার আর বুঝতে বাকি থাকে না
যে এটা হলো কিয়োশির আত্মা। ধীরে ধীরে প্রতি রাতে এই অত্যাচার চলতে থাকলো। ওই আর্তনাদ, ওই হাহাকার তার জীবন যেন অতিষ্ঠ করে তুলেছিল। কখনো বা তার মনে হতো তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, যেন কেউ তাকে চাবুক দিয়ে মেরেছে। শুধু তাই নয়, ওকিকু যেন মাঝে মাঝে কার সাথে কথা বলে, যেন হাওয়ার সাথে কথা বলে। হিমারি এসব দেখে শিন্টোর কাছে গেলেন। তার বলা মন্ত্র সে সময় কিয়োশির আত্মাকে আটকাতে পারলেও ওকিকুর প্রতি তার পাগলামি দেখে আকেচিন যেন বিরক্ত হয়ে উঠেছিল। এমনিতে সারা শরীরে ঘা, তার উপর মনে এমন আঘাত, সব মিলিয়ে সে হয়ে উঠেছিল হিংস্র বাঘ। এসব সহ্য করতে না পেরে হিমারি ওকিকুকে শেষ করার পরিকল্পনা শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই খবর এলো এডো শহর থেকে প্রভাবশালী সরকারি কর্মচারীর দল আসছে। এটা শুনে হিমারি সব দায়িত্ব দিল ওকিকুর উপর। ওকিকুও নিজের দায়িত্ব পালন করতে উঠে পড়ে লাগলো। এমন সময় একদিন আকেচিন ওকিকুকে ডেকে বলল, প্রাসাদে নতুন অতিথি আসছে ওকিকু। তাদের জন্য সোনা দিয়ে তৈরি 10টা থালা এনেছি। এই জিনিস কিন্তু তোমার দায়িত্বে থাকবে, কোনো রকম ভুল যেন না হয়। আপনি চিন্তা করবেন না ওসামা, আমি সব দেখে রাখব। এই জন্যই তো তোমাকে দিলাম। ওকিকু মাথা নিচু করে এই দায়িত্ব নিল। সামুরাইয়ের ঠোঁটের কোণে খেলে গেল একটা বাঁকা হাসি। এই কদিন কিয়োশির আত্মা কম উপদ্রব করেনি। কখনো তার গলা টিপে ধরেছে, আবার কখনো অদৃশ্য চাবুকের একের পর এক ঘা বসিয়ে গেছে তার উপর। এখন যদিও শিন্টোর দৌলতে কিছুটা মুক্তি মিলেছে, তবে এর শোধ তো সে নিয়েই ছাড়বে। আগন্তুকদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য সারা প্রাসাদ জুড়ে শুরু হলো সাজো সাজো রব। ওকিকু নাওয়া খাওয়া বাদ দিয়ে দিন রাত ভৃত্য পরিচারকদের নিয়ে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে তুলল গোটা প্রাসাদ। আকেচিন হাসি মুখে সব কাজ তদারকি করলেন এবং ওকিকুকে প্রশংসায় ভরিয়ে দিলেন। তবে এর পিছনে যে চক্রান্তের জাল বোনা হচ্ছিল তা হয়তো কারো জানা ছিল না। নির্ধারিত দিনে অতিথিরা এলেন। বিওয়া আর কোটার মধুর সুরে চারপাশ মুখরিত হল। এমন রাজকীয় অভ্যর্থনা দেখে অতিথি রাজকর্মচারীরা বেশ প্রসন্ন হলেন। সুরা ও নাচ গানের মধ্য দিয়ে আসর জমে উঠল। সকলে যেন এক প্রকার মেতে উঠল এই সকল আড়ম্বরে। ওকিকু তাদের জন্য বিভিন্ন পানীয় দিয়ে গেছিল আগেই। তবে পানীয় আর নাচ দিয়ে কতক্ষণই বা আসর জমবে। ধীরে ধীরে বেলা গড়িয়ে আসছিল। এবার যেন ওই মধুর সুরও একঘেয়ে লাগছে সবার। অতিথি হিসেবে মুখে কিছু বলতে না পারলেও তাদের হাবে ভাবে ধীরে ধীরে ব্যাপারটা ফুটে উঠতে থাকে। আকেচিন এতক্ষণে পুরো ব্যাপারটা খেয়াল করে, তারপর বেশ লজ্জিত স্বরে বলে, কিছু মনে করবেন না, আসলে এই গান বাজনার মাঝে একদমই খেয়াল ছিল না কত বেলা হয়ে গেছে। আপনারা আরেকটু অপেক্ষা করুন, আমি আপনাদের আহারের ব্যবস্থা করছি। আবারও ক্ষমা চাইছি, আমাকে এবার যাবার অনুমতি দিন। অতিথিরা এবার খুশি হয়ে হাসি মুখে সেখান থেকে উঠে যাবার অনুমতি দিল। সে উঠে গিয়ে তার স্ত্রীকে খাবার পরিবেশনের আদেশ দিল। সামুরাই পত্নী ভাড়ার ঘরে গেলেন। ওকিকু সেখানেই ছিল। হিমারি বলল, সব কাজ ঠিকঠাক হয়ে গেছে? ঠিক আছে, যাও এবার ওই সোনার থালায় সকলের জন্য খাবার পরিবেশন করো। সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে করো, কিন্তু মনে রেখো এটা কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন। আপনি চিন্তা করবেন না জোসামা, আমি দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি। অতিথিদের সামনে আপনাদের কোনো প্রকার অসম্মান আমি হতে দেব না। তোমার এই দায়িত্ববোধের জন্যই তো তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, এখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। ওকিকু মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। তারপর বাকি দাসীদের খাবারের আয়োজন করতে বলে ভাড়ার ঘরে চলে যায় থালাগুলো আনতে। আর সেখানেই ঘটে বিপত্তি।
ওকিকু চাবি খুলে ভাড়ার ঘরে প্রবেশ করে সোনার থালাগুলো বের করে গুনতে শুরু করে। ওকিকু বারবার থালা গুনতে থাকে। এ কি, একটা থালা কম কেন? আমি তো সকালেও গুনে রেখে গেলাম, তখন তো সব ঠিক ছিল। এবার কি হবে? এটুকু সময়ের মধ্যে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারে? তাছাড়া এই ঘরের চাবি তো একমাত্র আমার কাছেই ছিল। না, আমি মনে হয় ভুল গুনছি। আমি আরেকটা বার গুনে দেখি। এদিকে সকলে তাকে থালা নিয়ে যাবার জন্য ডাকতে শুরু করেছে। ওকিকু মাটিতে বসে কাঁদতে শুরু করে। ওকে ওইভাবে কাঁদতে দেখে বাকি দাসীদের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। ওই শোরগোলের আওয়াজে হিমারি ছুটে আসে। কি হয়েছে ওকিকো? কাজ না করে এভাবে মাটিতে বসে কাঁদছো কেন তুমি? ওইদিকে অতিথিরা অপেক্ষা করছেন খাবারের জন্য, আর তুমি এখনো খাবার পরিবেশন করতে পারলে না। এই তোমার দায়িত্ববোধ? আমি আমি জানি না কি থেকে কি হয়ে গেল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে যদি খুলে না বলো আমি কি করে বুঝবো বলো তো? আর তাছাড়া আমার তোমার কথা শোনার সময় নেই এখন। আগে অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে হবে। থালাগুলো দাও তাড়াতাড়ি। নেই নেই, থালা নেই। কিছু থালা ওকিকুর হাতেই ছিল, তাও ওর মুখে এমন কথা শুনে হিমারি বেশ রেগে যায়। তারপর তীব্র ভর্ৎসনার স্বরে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? হাতে থালাগুলো নিয়ে বসে আছো আর বলছো থালা নেই? তাড়াতাড়ি করো ওকিকো, আমার এইরকম মজা একেবারে ভালো লাগে না। ওঠো। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। এখানে একটা থালা কম আছে, অথচ সকালে যখন আমি গুনেছিলাম তখন 10টা থালাই ছিল। কথাটা শোনার পর হিমারির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মানে তাহলে এখন অতিথিদের খেতে দেওয়া হবে কিসে? খেতে দেওয়া হবে? এবার সে আরো রেগে গিয়ে বলে, কোথায় গেল একটা থালা? কে নিয়ে গেল? এই ঘরের চাবি তো তোমার কাছে ছাড়া আর কারোর কাছে থাকে না। সত্যি করে বলো, আরেকটা থালা কোথায়? আমি কিছুই জানি না জোসামা, আমি কিছুই জানি না। সকালবেলাতেও 10টা থালাই ছিল। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছেটা কি? আর কতক্ষণ অতিথিদের অপেক্ষা করিয়ে রাখা হবে? কতক্ষণ লাগে খাবার পরিবেশন করতে? কোথায় গেল একটা থালা? কে নিয়ে গেল? আর এই ঘরের চাবি তো তোমার কাছে ছাড়া আর কারোর কাছে থাকে না। সত্যি করে বলো ওকিকো, আরেকটা থালা কোথায়? আনাতা, খাবার পরিবেশন কিভাবে হবে বলুন? এখানে যে একটা থালা কম আছে। থালা কম আছে মানে? ওকিকু, এসব তো তোমার দায়িত্বে ছিল। তাহলে এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো? ওসামা, বিশ্বাস করুন, আমি আজ সকালেও নিজের হাতে সব কটা থালা গুনেছিলাম। ওকিকুর মাথায় যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। এতক্ষণ ধরে মেঝেতে মাথা ঠোকার ফলে কয়েক ফোঁটা রক্ত তার কপাল থেকে গড়িয়ে পড়ছিল। আঁকে চিনে সেদিকে চোখ পড়াতেই মনের মাঝে একটা আলাদা ভালো লাগা কাজ করতে থাকে তার। অবশেষে এতদিনে মেয়েটাকে তার সামনে নত হতেই হলো। যদিও এর জন্য তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, হয়তো আরও কিছু করতে হবে, তবে শেষমেশ মেয়েটাকে নত করতে পেরে সে এক পৈশাচিক আনন্দ পেল। ওকিকু, তুমি এত লোভী, এত নীচ, আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাইছো, তাই না? সেদিন আমি তোমার প্রেমিককে শাস্তি দিয়েছিলাম বলে এইভাবে তার প্রতিশোধ নিলে তুমি? তোমার ওই নিষ্পাপ চেহারার পেছনে এরকম একটা জঘন্য চেহারা লুকিয়ে আছে, সত্যি কখনো আমি ভাবতেই পারিনি। তোমার ভালো করতে চেয়েছিলাম। তুমি কি জানো ওই ছেলেটা আসলে একটা দাগী আসামি ছিল? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না।
কিভাবে এরকম একটা ঘটনা ঘটে গেল? আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি। আর কোনো কথা বলো না, তোমার মুখে কোনো কথা শোভাই পায় না। এরপর হিমারিকে নির্দেশ দিলেন অতিথিদের খাবার দাবারের ব্যবস্থা করতে, আর ওকিকুকে ওই ভাড়ার ঘরে বন্দি করে রাখা হলো। রাতের বেলা অতিথিরা চলে গেলে হিমারি ওকিকুর কাছে যায়। তারপর খুব ধীরে ধীরে বলে, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস যে আজকের সমস্ত ঘটনা আমাদের পরিকল্পিত। ওকিকুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি ঘটেছে। মাথায় সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল তার। কান্নায় ভেঙে পড়ে সে। আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আনাতাকে প্রত্যাখ্যান করেছিস, এখনো সময় আছে, তাকে গ্রহণ কর। তেমন হলে আমার খাস দাসী হয়ে থাকবি তুই। না না, কখনো না। এবার রাগে ও ঘৃণায় ফুঁসে ওঠে ওকিকু। এমন সময় হিমারির মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, সামুরাই প্রত্যাখ্যাত, তাকেও পায়ে ঢেলা যায়। পাবে না, কোনো মতে ওকিকুকে কেউ পাবে না। কথাগুলো শুনে হিমারির শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত চলে গেল। তবে সে নিজেকে শক্ত করে নিল। ইতিমধ্যে আকেজিন সেখানে এসে উপস্থিত হয়েছে। ওকিকুর এমন তেজ দেখে সে হুঙ্কার দিয়ে ওঠে, তোর এত বড় সাহস, তুই ওমেইর মুখের ওপরে কথা বলিস? আজ তোকে এমন শাস্তি দেব, তুই সারা জীবন আফসোস করবি। কথাটা বলে সে দাইশ দিয়ে ওকিকুর মুখের উপর আঘাত করতে থাকে। যদিও ওকিকুকে ভয় দেখানোর জন্য একটা নকল দাইশ বানিয়েছিল, তবে তাতেও নেহাত কম ধার ছিল না। অস্ত্রটা দিয়ে প্রথমে মুখে ও তারপর শরীরে আঘাত করতে থাকে আকেচিন। ওকিকুর চিৎকার আর আর্তনাদে ওরা যেন এক চরম আনন্দ খুঁজে পাচ্ছিল। হিমারি আবারও বলে উঠল, প্রস্তাবটা মেনে নে। না, সে মেনে নেয়নি। উল্টে সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। ওকিকুর সারা শরীরে আকেচিন যেভাবে আঘাত করছিল, ঠিক একইভাবে কেউ যেন হিমারির সারা শরীরে আঘাতে আঘাতে ভরিয়ে তুলতে থাকে। কে আঘাত করছে সেটা দেখা যাচ্ছিল না, তবে দেখা না গেলেও আঘাতের দাগগুলো তার শরীরে ফুটে উঠতে শুরু করলো। কেউ যেন ধারালো অস্ত্র চালিয়ে যাচ্ছে তার উপরে, আর সে আর্তনাদ করে উঠছে। স্ত্রীর আর্তনাদ শুনে আকেচিন ওকিকুকে ছেড়ে তার কাছে যায়। ওকিকু ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে, তবে ওর মুখে যেন এক পরম তৃপ্তি। অপরদিকে হিমারির ব্যথায় আর্তনাদ করতে করতে রক্তবমি করতে শুরু করে দিয়েছে। আকেচিন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়, তবে যাবার আগে বলে যায় ওকিকুকে ওই ঘরেই বন্ধ থাকতে হবে। হিমারির সারা শরীরে যেন অদ্ভুত এক জ্বালা করতে শুরু করে দিয়েছে। তার আর্তনাদ, ওপর থেকে ওকিকুর কান্না, সব মিলিয়ে প্রাসাদে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়। আকেচিন আর সহ্য করতে না পেরে দাসীদেরকে বলে ওকিকুকে মুক্ত করে দেয়। ওকিকু আর নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটতে ছুটতে প্রাসাদের ছাদে গিয়ে ঝাঁপ দেয়। তার শরীরটা নিচে থাকা কুয়াশার অন্ধকারে মিলিয়ে যায় ধীরে ধীরে। এটা ঠিক হলো না। মেয়েটাকে এভাবে মেরে ফেললো, আর কোনো বিচারও হলো না। না, এটা ঠিক না। এখানেই তো আসল রহস্যটা। মানে? এটা ঠিক যে ওকিকু আর তার প্রেমিক কিয়োশি মারা গেছিল, তবে গল্প এখানে শেষ হয়ে যায়নি। মানে এরপর তাহলে আবার কি হলো?
আগে তো কিয়সির উপস্থিতি টের পাওয়া যেত সারা মহল জুড়ে, এবার তার সঙ্গে যুক্ত হয়েছিল ওকিকুর উপস্থিতি। বুঝলি, এরপর থেকে ওকিকুর উপস্থিতিও সবাই টের পেতে শুরু করলো। সেদিন সারা রাত আকেচিন ঘুমোতে পারেনি। ওকিকুর রক্তাক্ত মুখ আর তার আর্তনাদ তাকে শান্তি পেতে দিচ্ছিল না। ওর আর্তনাদ যেন আকেচিনের কানে লেগে আছে। হঠাৎ তার মনে হলো কে যেন করুণ স্বরে কিছু একটা গুনছে। 1 2 3 4 5 6 7 8 9। না, মিলছে না তো। একটা থালা কম। একটা থালা কোথায় গেল? একটা থালা। তারপর আবারও ভেসে আসতে লাগলো সেই কান্না। কেউ যেন মাথা ঠুকে চলেছে অনবরত। আকেচিন বিছানায় উঠে বসে। হিমারি একদিনে বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। সেও প্রায় ধরফর করে উঠে বসল বিছানায়। তার মুখ ও শরীর এখন ক্ষততে ভরা। ওই মুখ দেখে আকেচিনের ওকিকুর কথা মনে পড়ে গেল। এমনই লাগছিল না মুখটা? আকেচিন কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, ঠিক তখনই তাকে আশ্চর্য করে হিমারি বলে ওঠে, থালা আছে, থালা আছে, আরও একটা থালা আছে, তবে তার লুকোনো। মেয়ে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? থালা আছে, আছে, থালা থালা আছে, থালা আছে। আকেচিন দিশেহারা হয়ে পড়ে। একদিকে হিমারির এমন ব্যবহার, অপরদিকে একটা গোঙানির শব্দ। কোনোভাবে রাতটা কেটে গেল। পরের দিন সকালে আকেচিন নির্দেশ দিল ওকিকুর দেহটা উদ্ধার করার জন্য। তবে কোথায় সে দেহ? তা যেন নিমেষে হারিয়ে গেছে। শিন্টো কিছুই করতে পারল না। ইতিমধ্যে প্রাসাদের বাকি দাসীরাও শুনতে পাচ্ছিল ওই গোঙানি। প্রতি রাতে কেউ না কেউ দেখতে পেত কুয়ো থেকে একটা আবছা কালো অবয়ব উঠে আসছে, ঠিক যেন সরীসৃপের মতো। তারপর দুলে দুলে গুনে চলেছে 1 2 3। এদিকে হিমারির শরীর আরো খারাপ হতে থাকে। তবে এরপর সবকিছুর মাত্রা ছাড়িয়ে পাওয়া গেল কিছু সৈনিকের মৃতদেহ। এরা সেই সৈনিক যারা কিয়সির খোঁজ দিয়েছিল, যারা তাকে ধরতে আকেচিনকে সাহায্য করেছিল। প্রত্যেকের শরীর জুড়ে অজস্র ক্ষত। এই সব কিছু দেখে দাসীরা পালিয়ে যেতে থাকে। ধীরে ধীরে গোটা প্রাসাদ লোকশূন্য হয়ে পড়ে। সময়ের সাথে সাথে হিমারির পাশাপাশি আকেচিনের শরীরেও ফুটে উঠতে শুরু করে দগদগে ঘা। দুজনেই অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে পড়ে রইল ওই প্রাসাদে। কোনো অনুচর নেই, কোনো ভৃত্য নেই, শুধুই তারা দুজন। আর তার সাথে রয়ে গেল ওকিকুর গোঙানি। লোকে বলে আজও নাকি ওই দ্বীপে গেলে ওই গোঙানি শোনা যায়। তো এই হলো গল্প। দ্বীপে গেলে এখন নাকি শোনা যায়? অনেকে বলে হিমারির নিজের ও তার স্বামীর প্রাণভিক্ষার আকুতি, কেউ বলে ওকিকুর অনবরত গুনে চলার শব্দ, আবার কেউ বলে কিয়সি ও ওকিকুর যন্ত্রণার আর্তনাদ। তবে ঠিক কোনটা সত্যি সেটা আমি বলতে পারবো না রে। দ্বীপটা কোথায়? ওই যে বললাম, অচেনা দ্বীপ। এর থেকে বেশি কিচ্ছু বলা যাবে না। অনির এমন রহস্যময় কথায় ঋষভ বুঝতে পারল এরপর আর কোনো কথাই গোবে না। রাত প্রায় 10টা বেজে গেছে। অনি উঠে খেতে চলে গেল। ঋষভ আর কি করে, সেও চলে গেল।
একটা ঠান্ডা বাতাস নাকি রাতের জমাট নিস্তব্ধতার মধ্যে থেকে কোনো অজানা কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল, না, মিলছে না। একটা থালা কম। 1 2 3। আপনারা শুনলেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে ওকিকু। গল্পের নাট্যরূপ করেছেন প্রজ্ঞা চক্রবর্তী। গল্পের কথক কৌশিক ব্যানার্জি। গল্পের সূত্রধার আমি অমিত সরকার। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রাহি, দেবস্মিতা, শুভদীপ, পূজা, সুশোভন, অনিমেষ এবং আমি অমিত সরকার। প্রচ্ছদ নির্মাণ করেছেন সৌম্যদীপ গুঁই। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। সামগ্রিক পরিবেশনা এবং পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।